ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেকেই আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই প্রথমে, কারণ বর্তমানে আমরা যে ধরনের একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছি কোভিড-19-এর প্রেক্ষিতে তোমরা প্রত্যেকেই জানো এবং প্রত্যেকেই তোমরা দেখছো যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সাথে সহযোগিতা করে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এই লড়াইকে জারি রেখেছে। তাই আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইকে জারি রাখার জন্য এবং তোমরা যেভাবে সহযোগিতা করে চলেছ। আজকে আমি তোমাদের সাথে কতকগুলি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। মূলত আজকে আমি সেকেন্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের সাথে কিছু টপিক নিয়ে আলোচনা করতে চাই। অতীতে আমি সাধারণত তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি তোমাদের অতীতে আলোচনা করেছি এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাংবিধানের ইতিহাস নিয়ে আমি বেশ কিছু ডকুমেন্টারিও তোমাদেরকে দেখিয়েছি। যদিও পরবর্তীকালে যেহেতু এটা আর সুযোগ হয়ে ওঠেনি, তাই আজ আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে মার্কিন আইনসভার কার্যাবলী, ক্ষমতা এবং বিশেষ করে যে বিষয়টির উপর আমি বেশি আলোকপাত করব সেটা হচ্ছে যে মার্কিন সিনেটকে কেন পৃথিবীর দ্বিতীয় উচ্চ কক্ষ বলে গণ্য করা হয় এবং কেনই বা মার্কিন সিনেট সারা বিশ্বের মধ্যে একটা সবথেকে শক্তিশালী সেকেন্ড চেম্বার হিসেবে অভিহিত হয়েছে, তার প্রেক্ষাপটে আমি বেশ কতকগুলি বিষয় তোমাদের কাছে আজকে তুলে ধরব। তা মার্কিন সিনেটে যাওয়ার আগে আমি সাধারণভাবে যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই সেটা হচ্ছে মার্কিন আইনসভা এবং মার্কিন আইনসভা কীভাবে গড়ে উঠল এবং আইনসভার গঠন, কার্যাবলী ইত্যাদি ইত্যাদি। তো প্রথমেই যেটি বলা যায় সেটি যে মার্কিন সংবিধান প্রণেতাগণ সংবিধানের 1 নম্বর ধারায় যখন এই মার্কিন আইনসভার বিষয়টিকে রূপায়িত করতে চলেছিল, সেই সময় লক্ষ্য করা যাচ্ছে যে এই মার্কিন সংবিধান প্রণেতাগণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের বাস্তব অভিজ্ঞতার দ্বারা পরিচালিত হয়েছে। আসলে ঘটনাচক্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে এই মার্কিন সংবিধান প্রণেতাগণ এরা মূলত যেহেতু ব্রিটেন থেকে আগত, তাই এদের চিন্তাভাবনার ওপর ব্রিটিশ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কিন্তু একটি স্পষ্ট ছাপ আমরা লক্ষ্য করতে পারি। তো স্বাভাবিকভাবেই মার্কিন সংবিধান প্রণয়নের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ব্রিটেনের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করতে পারি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ধরনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গড়ে উঠেছে। এই মার্কিন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বলা হয় কংগ্রেস। এই কংগ্রেসের দুটি কক্ষ, প্রথম কক্ষ বা নিম্ন কক্ষ হিসাবে আমরা প্রতিনিধি সভাকে দেখি এবং দ্বিতীয় কক্ষ বা উচ্চ কক্ষ হিসাবে আমরা সিনেটকে দেখি। তো স্বাভাবিকভাবেই প্রথমে আমরা এই প্রতিনিধি সভা সম্পর্কে একটু সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরতে পারি। এই প্রতিনিধি সভা নামক যে সভাটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভাকে যে আমরা দেখি, এই প্রতিনিধি সভা মূলত গড়ে উঠেছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রেক্ষিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে। অর্থাৎ যে বিষয়টি আমি তোমাদের বলতে চাইছি বা বলবার চেষ্টা করছি যে এই মার্কিন প্রতিনিধি সভা ও নিম্নকক্ষ মূলত সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতেই গড়ে উঠেছে। গঠনকালে অর্থাৎ এই মার্কিন প্রতিনিধি সভা যে সময় গঠিত হয়েছে তখন এর সদস্য সংখ্যা ছিল মাত্র 65। পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 435 এবং 1929 সালের একটি আইনের মাধ্যমে এর সদস্য সংখ্যা 435 স্থির করা হয়েছে। তাই এই মার্কিন প্রতিনিধি সভার সদস্য হতে গেলে
সদস্য পদপ্রার্থীদের কতকগুলি যোগ্যতা মান অর্জন করতে হয়। প্রথম হচ্ছে এদেরকে যেটা হতে হয় সেটা হচ্ছে 25 বছর বয়স্ক হতে হয়। দ্বিতীয় হচ্ছে 7 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে বসবাস করতে হয়। আর তৃতীয় হচ্ছে যে অঙ্গরাজ্য থেকে এরা নির্বাচিত হবে বা যে অঙ্গরাজ্য থেকে এরা পদপ্রার্থী হবে তারা যেন সেই অঙ্গরাজ্যেরই অধিবাসী হয়। তা এই মূলত 3টি যোগ্যতা মান তাদেরকে অর্জন করতে হয়। আবার উল্টো দিকে যদি আমরা দেখি যে এই প্রতিনিধি সভার সদস্যদের যারা নির্বাচন করবেন, অর্থাৎ সাধারণ জনগণ, নির্বাচক যাদেরকে আমরা বলি, এই নির্বাচকদেরও কতকগুলি যোগ্যতা মান গড়ে তোলা হয়েছে। তবে এই নির্বাচকগণদের যোগ্যতা মানটা রাজ্যভেদে আলাদা আলাদা। যেমন কোনো কোনো রাজ্যে কর প্রদানের ওপর ভোটাধিকার ব্যবস্থাকে গড়ে তোলা হয়েছে, ভোটাধিকার ব্যবস্থা মানে ভোটাধিকারের অধিকার প্রদান করা হয়েছে। কোনো কোনো রাজ্যে আবার শিক্ষাগত যোগ্যতা মানের ওপর ভোটাধিকার প্রদান করা হয়েছে। যদিও পরবর্তীকালে পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে দেখা গেছে যে জাতি ধর্ম নির্বিশেষে কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। একইভাবে আমরা পরবর্তীকালে 24তম সংশোধন 26তম সংশোধনের মাধ্যমে দেখেছি যে কর প্রদানের অক্ষমতার জন্য কোনো ব্যক্তিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। একইভাবে লিঙ্গভেদে কোনো ব্যক্তিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এবং 26তম সংশোধনের মাধ্যমে যেটা দেখা গেছে, আগে এই ভোটদানের বয়সসীমা ছিল 21 বছর, পরবর্তীকালে এই 26তম সংশোধনের মাধ্যমে এই ভোটদানের বয়সসীমা করা হয়েছে 18 বছর, অর্থাৎ 18 বছরে ঊর্ধ্বে সমস্ত ব্যক্তি প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা একটা মোটামুটি প্রতিনিধি সভার গঠন সম্পর্কে একটা ধারণা লাভ করি। এবং পরবর্তীকালে আমরা দেখব যে প্রতিনিধি সভা কী কী ক্ষমতা ভোগ করছে। প্রথমেই আমরা প্রতিনিধি সভার ক্ষমতার আলোচনার ক্ষেত্রে যেখানে দেখতে পারি সেটা হচ্ছে যে এই প্রতিনিধি সভা, মার্কিন প্রতিনিধি সভা যেটা মূলত যে ক্ষমতা ভোগ করছে, যেহেতু এটা একটা আইনসভার একটা নিম্নকক্ষ এবং যেহেতু একটা আইনসভার একটা গুরুত্বপূর্ণ কক্ষ, স্বাভাবিকভাবেই আইনসভার কক্ষ হিসাবে প্রতিনিধি সভার প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ সাধারণ বিল থেকে শুরু করে অর্থনৈতিক বিল, মানে সাধারণ বিল থেকে অর্থ বিল, প্রত্যেকটি উত্থাপন এবং বিল পাসের ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষমতা ভোগ করে হচ্ছে এই প্রতিনিধি সভা। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে অর্থ বিল কিন্তু উত্থাপন উচ্চকক্ষ সিনেটে করা যায় না, এটা কেবলমাত্র নিম্নকক্ষ এই প্রতিনিধি সভাতেই অর্থ বিলের উত্থাপন করা যায়। যদিও এই অর্থ বিল পাসের ক্ষেত্রে এবং সাধারণ বিল পাসের ক্ষেত্রে উভয় কক্ষই, অর্থাৎ উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি সভা সমক্ষমতা প্রায় ভোগ করে, যদিও এই কোনো বিল পাসের প্রসঙ্গে যদি উভয় কক্ষের মধ্যে কোনো রকম বিরোধ দেখা দেয় তাহলে কনফারেন্স কমিটি এই বিরোধের সমাধান করে এবং কনফারেন্স কমিটির সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকেই মেনে নিতে বাধ্য থাকেন। দ্বিতীয়ত যে ক্ষমতাটির কথা আমরা বলতে পারি যে নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই প্রতিনিধি সভা কিন্তু একটা ব্যাপক ক্ষমতা ভোগ করে। যেমন যদি দেখা যায় যে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা, মানে যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো প্রার্থী যদি না পায়, তখন এই প্রতিনিধি সভা সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 3 জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারে। তৃতীয় যে ক্ষমতাটা দেখা যায় সেটা হচ্ছে ইমপিচমেন্টের ক্ষমতা। কি প্রতিনিধি সভা ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং অন্যান্য সদস্যদের উৎকোচ গ্রহণ, দুর্নীতির দায়ে অভিযোগ আনতে পারে। অর্থাৎ যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই প্রতিনিধি সভা রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতির বিরুদ্ধে উৎকোচ গ্রহণের বা কোনো দুর্নীতি সংক্রান্ত কার্যে জড়িয়ে পড়ার অভিযোগে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে এবং উপরাষ্ট্রপতিকে তাদের পদ থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে, যদিও এক্ষেত্রে কিন্তু সিনেটের একটা অনুমোদন অবশ্যই প্রয়োজন। কারণ এই
ইমপিচমেন্টের বিচারটা কিন্তু করে থাকে সিনেট। এছাড়াও প্রতিনিধি সভা সংবিধান সংশোধন থেকে নতুন কোনো রাজ্যের অন্তর্ভুক্তি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু এক ক্ষমতা ভোগ করে। এরপর আমরা মেন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিনেটের গঠন ক্ষমতা এবং সিনেটকে কেন বিশ্বের শক্তিশালী উচ্চকক্ষ বা দ্বিতীয় কক্ষ বলে, সেই বিষয়টির ওপর আমরা একটু আলোকপাত করব। প্রথমেই আমরা দেখব যে সিনেটের গঠনটা কীভাবে হয়েছে। সংক্ষেপে যদি আমরা বিষয়টাকে এইভাবে আলোচনা করি, আমরা দেখব যে সিনেটের সদস্য সংখ্যা মোট হচ্ছে 100। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় নীতি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য প্রত্যেকে তাদের আয়তন ও জনসংখ্যা নির্বিশেষে 2 জন করে প্রতিনিধিকে উচ্চকক্ষে প্রেরণ করতে পারে। অর্থাৎ বিষয়টি বোঝা গেল। বিষয়টি আমি যেটি বোঝাতে চাইছি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 50টি অঙ্গরাজ্য এবং যুক্তরাষ্ট্রীয় নীতি অনুযায়ী এই 50টি অঙ্গরাজ্য প্রত্যেকে 2টি করে প্রতিনিধিকে, প্রত্যেকটি অঙ্গরাজ্য 2টি করে প্রতিনিধি উচ্চকক্ষে প্রেরণ করতে পারে। অর্থাৎ 50টি অঙ্গরাজ্য যদি 2টো করে প্রতিনিধি প্রেরণ করে তাহলে মার্কিন সিনেটের মোট সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে গিয়ে 100। অর্থাৎ এখান থেকে আমরা একটা পরিষ্কার কিন্তু মার্কিন সিনেটের একটা সদস্য সংখ্যা সম্পর্কে জানতে পারছি। দ্বিতীয়ত যে বিষয়টি লক্ষ্য করা সেটা হচ্ছে এই মার্কিন সিনেট কিন্তু প্রথম দিকে গড়ে উঠেছিল একটা পরোক্ষ ভোটদান পদ্ধতির মধ্য দিয়ে। অর্থাৎ মার্কিন সিনেট নির্বাচিত হতো পরোক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে কিন্তু মার্কিন সিনেট গড়ে উঠেছিল না। প্রথম দিকে কিন্তু মার্কিন সিনেট একটা পরোক্ষ ভোটদান পদ্ধতির মধ্য দিয়েই নির্বাচিত হতো। কিন্তু পরবর্তীকালে 1913 সালের একটি আইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে মার্কিন সিনেটও প্রত্যক্ষভাবে নাগরিকদের সার্বিক প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা ফারাক আমরা লক্ষ্য করছি ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা এবং ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভার সাথে। কারণ এই ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা এবং ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা যেভাবে পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট কিন্তু সেইভাবে পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কিন্তু যেটা বর্তমানে দেখা যাচ্ছে সেটা কিন্তু 1913 সালের পর থেকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই মার্কিন সিনেটের ক্ষমতাকে যে অনেকটাই বেশি হবে এটাই কিন্তু একটা প্রত্যাশা বা আশা করা যায়। কারণ প্রত্যক্ষ পদ্ধতিতে যে প্রত্যক্ষ পদ্ধতিতে যে সদস্যরা নির্বাচিত হচ্ছে তাদের ক্ষমতাটা অনেকটাই ব্যাপক হবে। এটা স্বাভাবিকভাবে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা দেখেছি। যাক, আমরা পরবর্তী যে জায়গাটায় যাব সেটা হচ্ছে এই মার্কিন সিনেটের সদস্যরা মূলত 6 বছরের জন্য নির্বাচিত হন। যদিও প্রত্যেক 2 বছর অন্তর অন্তর মার্কিন সিনেটের 1/3 সদস্যকে প্রায় 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং নতুন করে আবার ওই শূন্যস্থান পূরণ করার জন্য আবার সদস্যদের নির্বাচিত করা হয়। এই মার্কিন সিনেটের সদস্য হতে গেলে মূলত 30 বছর বয়স্ক হতে হবে, 1 নম্বর। 2 হচ্ছে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত নাগরিক হিসাবে 9 বছর বসবাস করতে হবে। তৃতীয়ত তিনি যে রাজ্য থেকে নির্বাচিত হতে চলেছেন তাকে সেই রাজ্যের অধিবাসী হতে হবে। এই হচ্ছে মার্কিন সিনেটের সদস্য পদ বা মার্কিন সিনেটের পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হতে গেলে এই যোগ্যতা মানগুলিকে অর্জন করতে হয়। তো এবারে আমরা যে জায়গাটায় চলে যাব মার্কিন সিনেটের ক্ষমতা ও কার্যাবলী। এই খুব ইন্টারেস্টিং এবং খুব আশ্চর্যজনক বিষয়। আমরা যখনই বিষয়টিকে অন্যান্য রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রের উচ্চকক্ষের সাথে আমরা যখন তুলনামূলকভাবে এই মার্কিন সিনেটের উচ্চকক্ষে আলোচনা করি তখন এই আশ্চর্যজনক কতকগুলি বিষয় উঠে আসে। তাহলে আগে আমরা প্রথম যেটি দেখাবো বা প্রথম যেটি আমি আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে যে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কতকগুলি ক্ষমতা ও কার্যাবলী। প্রথম ক্ষমতায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তার আইন প্রণয়নের ক্ষমতা।
অতীতে আমরা প্রতিনিধি সভার ক্ষমতা আলোচনা করতে গিয়ে দেখেছি যে প্রতিনিধি সভার মতোই মার্কিন সিনেটও সাধারণ বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে একই ক্ষমতা ভোগ করে। কারণ এই উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ উপস্থিত ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠের সমর্থন ছাড়া কোনো বিল কিন্তু পাস হতে পারে না। তাই স্বাভাবিকভাবেই সাধারণ বিল অর্থ বিল উভয় বিলের ক্ষেত্রেই কিন্তু সিনেট একটা সমক্ষমতা ভোগ করে প্রতিনিধি সভার সাথে। কিন্তু যেটা নতুন করে যেটা দেখা যাচ্ছে, মানে যেটা নতুন যেটা দেখা যায় বা অন্যান্য দেশের সাথে তুলনামূলকভাবে যেটা দেখা যাচ্ছে, যেটা অন্যান্য দেশে সাধারণত দেখা যায় না, সেটা হচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে। কি না, অর্থ বিলের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি অর্থ বিল কেবলমাত্র প্রতিনিধি সভায় উত্থাপিত হয়, তারপরে সেটা সিনেটে আলোচিত হয়। সিনেট কিন্তু অর্থ বিলকে উত্থাপন করতে পারে না। কিন্তু যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এই অর্থ বিলকে হুবহু পরিবর্তন, মানে আমূল পরিবর্তন করে দেওয়া, শুধুমাত্র টাইটেল বা শিরোনামটাকে সঠিক রেখে সেই অর্থ বিলটাকে আমূল পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কিন্তু মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আছে। পাশাপাশি যদি আমরা দেখি যে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভার দিকে যদি দেখি, যে লর্ডসভার কিন্তু এই অর্থ বিলকে হুবহু পরিবর্তনের ক্ষমতা নেই। এই হুবহু পরিবর্তনের ক্ষমতা তো দূরের কথা, লর্ডসভা অর্থ বিলকে 30 দিনের বেশি বিলম্ব করতে পারে না। লর্ডসভা যদি অর্থ বিলকে 30 দিনের বেশি বিলম্ব করে, তাহলে কমন সভা অর্থ বিলটি লর্ডসভার অনুমোদন ছাড়াই পাস করিয়ে নিতে পারে। আবার যদি আমরা পাশাপাশি ভারতবর্ষে পার্লামেন্টের দিকে তাকাই, ভারতবর্ষের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা একইভাবে অর্থ বিলকে 14 দিন বিলম্ব করতে পারে। কিন্তু 14 দিনের বেশি যদি ভারতবর্ষের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা যদি 14 দিনের বেশি কোনো বিলকে বিলম্ব করে রাখতে চায়, তাহলে প্রয়োজন অনুযায়ী লোকসভা কিন্তু বিলটিকে রাজ্যসভার অনুমোদন ছাড়াই পাস করিয়ে নিতে পারে। তাই এই অভিনব ব্যবস্থা, অর্থাৎ অর্থ বিলকে আমূল পরিবর্তনের ক্ষমতা কিন্তু আমরা কেবলমাত্র মার্কিন সিনেটের ক্ষেত্রেই লক্ষ্য করি। তো স্বাভাবিকভাবেই মার্কিন সিনেটের এই ধরনের একটি অতি শক্তিশালী ক্ষমতা বিশ্বের অন্যান্য উচ্চকক্ষ থেকে তাকে একটা পৃথকতার বৈশিষ্ট্য কিন্তু প্রদান করেছে। স্বাভাবিকভাবেই পরবর্তী যে আমরা ক্ষমতা বা মার্কিন সিনেটের পরবর্তী ক্ষমতাটার দিকে যদি তাকাই, তাহলে দেখব পরবর্তী ক্ষমতা হিসাবে আমরা যেটা বলতে পারি বা আলোচনা করতে পারি, যে সাধারণত আমরা যেটা জানি যে মার্কিন সংবিধান মূলত ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে পরিচালিত হয়। কিন্তু এটাও আমরা জেনেছি মার্কিন সংবিধানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির সাথে সাথে এখানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলেও কিন্তু একটি বিষয় আছে। অর্থাৎ এই নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ফাঁক গলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, তারা একে অপরের কার্যাবলীর উপর হস্তক্ষেপ করতে পারে। যেমন কতকগুলি উদাহরণ দিলেই বিষয়টা আরও স্পষ্ট হবে, এবং সিনেটের ক্ষমতার ক্ষেত্রেও যেটি দেখা যাচ্ছে। যেমন সাধারণভাবে এই প্রেক্ষাপটেই সিনেট বেশ কতকগুলি শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে, অথচ সিনেট কিন্তু আইনসভার একটি কক্ষ। তাহলে আইনসভার উচ্চকক্ষ হিসাবে সিনেট শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করছে, এটা সত্যি একটি অভিনব বিষয়, এবং এটি একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই লক্ষ্য করা যাচ্ছে। কি ক্ষমতা না, মার্কিন যুক্তরাষ্ট্রে শাসন বিভাগের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি বেশ কতকগুলি নিয়োগের ক্ষমতা ভোগ করে। কাকে? সুপ্রিম কোর্টের বিচারপতি, ক্যাবিনেটের সদস্য, বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী প্রভৃতি এই সমস্ত ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতি একটা ব্যাপক ক্ষমতা ভোগ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা আবার দেখছি মার্কিন সংবিধানে বলা আছে যে এই ধরনের নিয়োগ কার্য যদি সিনেটের অনুমোদন সাপেক্ষে না হয়, তাহলে কিন্তু এই ধরনের নিয়োগ কার্য ভবিষ্যতে বাতিল বলে গণ্য হবে।
অর্থাৎ সিনেটের অনুমোদন ছাড়াই যদি এই ধরনের নিয়োগ কার্য রাষ্ট্রপতি করে থাকে তাহলে সেই সমস্ত নিয়োগ বাতিল হয়ে যেতে পারে। তা স্বাভাবিকভাবেই আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে রাষ্ট্রপতি সিনেটের অনুমোদন ব্যতীত কোনো ধরনের তার নিয়োগ কার্য সম্পাদন করতে পারে না। খুবই ইন্টারেস্টিং বিষয়, যেটি আমরা যদি পাশাপাশি ব্রিটেনকে দিয়ে যদি দেখি, ব্রিটেনের ক্ষেত্রে যে ঘটনাটি হয়, ব্রিটেনের ক্ষেত্রে সাধারণত এই ধরনের শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে ব্রিটেনের মতো পার্লামেন্টীয় ব্যবস্থা আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রিপরিষদ আছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদই এই শাসন সংক্রান্ত ক্ষমতা এবং নিয়োগ সংক্রান্ত ক্ষমতাগুলি ভোগ করে। এবং এই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ প্রথম দিকে পার্লামেন্টের প্রতি দায়িত্বশীলতা থাকলেও সেই দায়িত্বশীলতা কিন্তু পার্লামেন্টীয় আইন অনুসারে বা সংবিধান অনুসারে স্পষ্ট করে বলা আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভার প্রতি দায়িত্বশীল থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে উচ্চকক্ষ লর্ড সভার কিন্তু কোনো ভূমিকা নেই। অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার এই ধরনের শাসন সংক্রান্ত ক্ষমতার ব্যাপারে মাথা ঘামানোর কোনো ক্ষমতাই কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভা কিন্তু ভোগ করে না। কারণ সেখানে স্পষ্টভাবেই বলা আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ দায়িত্বশীল থাকবে কার কাছে? দায়িত্বশীল থাকবে নিম্নকক্ষ কমন সভার কাছে। একইভাবে আমরা যদি ভারতের পার্লামেন্টারি ব্যবস্থা দেখি, ভারতেও কিন্তু একইভাবে ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থাকে অনুকরণ করে বলা আছে যে এখানেও যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ তার শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ কেবলমাত্র দায়িত্বশীল থাকবে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নিকট, রাজ্যসভার নিকট কিন্তু নয়। তা যেহেতু রাজ্যসভার নিকট মন্ত্রিপরিষদ দায়িত্বশীল থাকে না, স্বাভাবিকভাবেই রাজ্যসভাকে এই সমস্ত বিষয়ে কৈফিয়ত তলব করার কোনো কিন্তু বন্দোবস্ত এইখানে নেই। তাই এক্ষেত্রে রাজ্যসভাও প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের শাসন সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে কোনোভাবেই মাথা ঘামাতে বা নাক গলাতে কিন্তু পারে না। কিন্তু উল্টো দিকে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কক্ষ বা মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট কিন্তু রাষ্ট্রপতির এই শাসন সংক্রান্ত ক্ষমতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে এবং হস্তক্ষেপ বজায় রেখেছে। তৃতীয় আরেকটি ক্ষমতা আমরা যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট যে ক্ষমতাটা ভোগ করছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সন্ধি চুক্তি। সাধারণত আমরা যেটা দেখি যে কোনো আন্তর্জাতিক সন্ধি চুক্তি সম্পাদনের ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতির আছে, কিন্তু সঙ্গে এটাও বলা আছে যে মার্কিন রাষ্ট্রপতি সিনেটের অনুমোদন ছাড়া কোনো আন্তর্জাতিক সন্ধি চুক্তিকে বাস্তবায়িত করতে পারে না। যার একটা জ্বলন্ত উদাহরণ আমরা দেখি যে মার্কিন রাষ্ট্রপতি ভার্সাই চুক্তির সময় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ভার্সাই চুক্তির সময় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করলেও কিন্তু সেই ভার্সাই চুক্তি সিনেটের অনুমোদন না পাওয়ায় কিন্তু মার্কিন রাষ্ট্রপতি সেটি কিন্তু স্বাক্ষর করতে পারেনি। অর্থাৎ সিনেটের অনুমোদনের অভাবে কিন্তু মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ভার্সাই চুক্তি সম্পর্কে একটা ইতিবাচক ভূমিকা প্রদর্শন করলেও কিন্তু শেষ পর্যন্ত সেই ভার্সাই চুক্তিটিকে সম্পাদন করতে পারেনি বা ভার্সাই চুক্তিতে তিনি কিন্তু স্বাক্ষর করতে পারেননি। কারণ সিনেটের অনুমোদন ছাড়া কিন্তু কোনো মার্কিন রাষ্ট্রপতি আন্তর্জাতিক কোনো সন্ধি চুক্তিতে স্বাক্ষর করতে পারে না। এটিও একটি অভিনব পদ্ধতি। এটাকেও যদি আমরা ভারতবর্ষের বা ব্রিটেনের পার্লামেন্টারি ব্যবস্থা বা ব্রিটেনের দ্বিতীয় কক্ষ বা ভারতের দ্বিতীয় কক্ষ রাজ্যসভা বা ব্রিটেনের দ্বিতীয় কক্ষ লোকসভার সাথে তুলনামূলকভাবে দেখি, সেখানেও আমরা কিন্তু দেখব যে এই সমস্ত কার্যাবলীর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ব্রিটেন বা ভারতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং এই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কিন্তু দায়িত্বশীল এবং এই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা যেহেতু পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতি দায়িত্বশীল, স্বাভাবিকভাবেই
তাদের দায়বদ্ধতাটা এই সংক্রান্ত বিষয়ে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতি কিন্তু থাকে, কখনোই সেটা কিন্তু উচ্চকক্ষের প্রতি না। অর্থাৎ ভারতবর্ষ এবং ব্রিটেনের উচ্চকক্ষের কিন্তু এই ধরনের কোনো কার্যাবলীতে হস্তক্ষেপ করার কোনো ক্ষমতাই নেই, যেটা ব্রিটেনের যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট কিন্তু ভোগ করছে। চতুর্থ যে ক্ষমতাটা আমরা দেখছি সেটা ইমপিচমেন্টের। যেমন আমরা ইমপিচমেন্টের ক্ষমতা প্রসঙ্গে বলতে গিয়ে দেখেছি যে প্রতিনিধি সভা একটা ইমপিচমেন্টের ক্ষমতা ভোগ করে। কি না, প্রতিনিধি সভায় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে, উৎকোচ গ্রহণের অভিযোগ আসে, তাহলে তাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাদেরকে বরখাস্ত করতে পারে প্রতিনিধি সভা। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, প্রতিনিধি সভা এককভাবে কিন্তু বরখাস্ত করতে পারে না। এক্ষেত্রে প্রতিনিধি সভাকে অবশ্যই সিনেটের অনুমোদন নিতে হয়। সিনেটই হচ্ছে এক্ষেত্রে প্রধান বিচারক। সিনেট যদি মনে করে যে মার্কিন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে এই অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে বরখাস্ত করা উচিত, তাহলে বরখাস্ত হয়, নতুবা কিন্তু তাকে বরখাস্ত করা যায় না। এছাড়াও আমরা দেখেছি নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে, অর্থাৎ উপরাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সিনেট একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করছে। কীরকম না, উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রথম দুজন প্রার্থীর মধ্যে থেকে একজনকে উপরাষ্ট্রপতি হিসাবে মনোনীত বা নির্বাচিত করার ক্ষমতা মার্কিন সিনেটের আছে। খুব আশ্চর্যজনক বিষয়, এই ধরনের ক্ষমতাও কিন্তু ব্রিটেন বা লক্ষ্য করা যায় না। এছাড়াও সংবিধানের সংশোধনের ক্ষেত্রে এবং নতুন করে সংবিধানের কোনো আইন সংশোধনের ক্ষেত্রেও কিন্তু এই সিনেটের একটা অত্যন্ত ক্ষমতা আমরা লক্ষ্য করি। তাই আমরা অবশেষে বলতে পারি যে ভারতবর্ষের নিম্নকক্ষ রাজ্যসভা এবং ব্রিটেনের ভারতবর্ষের উচ্চকক্ষ রাজ্যসভা এবং ব্রিটেনের উচ্চকক্ষ লর্ডসভার বিভিন্ন ভূমিকা পর্যালোচনা করলে আমরা যেটা দেখি যে ভারতবর্ষের উচ্চকক্ষ রাজ্যসভা এবং ব্রিটেনের উচ্চকক্ষ লর্ডসভা তুলনামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের তুলনায় অনেক কম ক্ষমতাশালী। এবং এই তিনটে কক্ষকে যদি আমরা পাশাপাশি রাখি, দেখব একদিকে মার্কিন সিনেট, একদিকে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা, একদিকে ব্রিটেনের উচ্চকক্ষ লর্ডসভা। তিনটেকে পাশাপাশি রাখলে দেখব সে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় হোক, নিয়োগ সংক্রান্ত বিষয় হোক, সংবিধান সংশোধনের বিষয় হোক, আন্তর্জাতিক সন্ধি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট যে ধরনের ক্ষমতা ভোগ করে, ভারতবর্ষের উচ্চকক্ষ রাজ্যসভা বা ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা কিন্তু এই ধরনের ক্ষমতা ভোগ করে না। একইভাবে আমরা যদি একটু ঘুরে তাকাই, যেমন তোমার ফ্রান্সের দিকে, ফ্রান্সের উচ্চকক্ষ জাতীয় সভা বা তোমার ফ্রান্সের নিম্নকক্ষ জাতীয় সভা এবং ফ্রান্সের উচ্চকক্ষ সিনেট। আবার আমরা যদি ক্যানাডার দিকে তাকাই, ক্যানাডার উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ কমন সভা। একইভাবে যদি আমরা অস্ট্রেলিয়ার উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি সভা এরও পর্যালোচনা করি পাশাপাশি রেখে মার্কিন সিনেটের সাথে, তখন সেখানেও আমরা দেখব যে এই ফ্রান্সের উচ্চকক্ষ সিনেট বা ক্যানাডার উচ্চকক্ষ সিনেট বা অস্ট্রেলিয়ার উচ্চকক্ষ সিনেট, তারা যে ধরনের ক্ষমতা মর্যাদা ভোগ করছে, মার্কিন সিনেট কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষমতা মর্যাদা ভোগ করছে। অর্থাৎ এইভাবে আমরা পাশাপাশি যদি বেশ কতগুলি রাষ্ট্রের উচ্চকক্ষের সাথে তুলনামূলকভাবে মার্কিন সিনেটের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে মার্কিন সিনেট কিন্তু বিভিন্ন দিক থেকে এই সমস্ত দেশগুলির উচ্চকক্ষ তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী। তাই স্বাভাবিকভাবেই আমরা অতি সংক্ষেপে বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করতে পারি যে মার্কিন সিনেটকে এই কারণেই এবং মার্কিন সিনেটের এই ধরনের ক্ষমতাগুলির জন্যই মার্কিন সিনেটকে বিশ্বের
সবথেকে শক্তিশালী সেকেন্ড চেম্বার বা দ্বিতীয় কক্ষ বা উচ্চ কক্ষ হিসেবে অভিহিত করা যায়। এই বলে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত টপিকটি শেষ করলাম। আশা করি আগামী দিনেও আমি তোমাদের সাথে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, এবং সত্যিই খুব ভালো লাগছে দীর্ঘদিন পর তোমাদের সাথে এই ধরনের একটা মত বিনিময়ের একটা সুযোগ। যদি এটা আরও সরাসরি তোমাদের সাথে আলোচনার মাধ্যমটা করা যেত, সত্যি আরও খুব ভালো লাগতো। যাই হোক, তবুও কিন্তু আজকে তোমাদের কাছে একটা ভিডিও বার্তা পৌঁছে দিতে পারছি। এর জন্য উলবেড়িয়া কলেজে কর্তৃপক্ষকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কারণ তারা এই ধরনের সুযোগটি করে দিয়েছে আমাদেরকে। এবং আবারও ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমরা যেভাবে ঘরের থেকে গৃহবন্দী হয়ে সরকারের সাথে সহমত পোষণ করে এই কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে চলেছ, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তোমরা আগামী দিনে সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। ধন্যবাদ।